আসসালামু আলাইকুম। আজকে আমি ২০২৫ সালে অত্যন্ত পাঠকপ্রিয় একটি বই নিয়ে আপনাদের সাথে ক্রিটিক্যালি আলোচনা করব। বইটি হচ্ছে শিবব্রত বর্মণের লেখা 'শোধ'। তো এই বইটি নিয়ে আমি অনেক প্রশংসাসূচক লেখাই পড়েছি। তবে আমার মাঝে সবসময় একটি সন্দেহ কাজ করত যে বইটির প্লট যেহেতু দুজন দাবারুকে কেন্দ্র করে লেখা, তো সেক্ষেত্রে আমার মতো একজন দাবার বিষয়ে অজ্ঞ মানুষ এই বইটি কতটা এনজয় করবে। ওয়েল থ্যাঙ্কফুলি আমার সাথে কানেক্টেড যারা বুক লাভার রয়েছেন তারা বারবার রেকমেন্ড করেছেন যে ২০২৫ সালে প্রকাশিত বইগুলোর মাঝে এই বইটি আসলেই খুবই ভালো এবং আমার পড়ার পরেও এই জিনিসটিই মনে হয়েছে। এখানে আমি একটু মেনশন করতে চাই যে আমি আজকের আলোচনায় মূলত ইন জেনারেল সেন্স কেন আপনাদের ভালো লাগবে অথবা ভালো লেগেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ক্রিটিক্যালি আপনারা এই বইটাকে কিভাবে দেখলে আরও ভালো করে এনজয় করতে পারবেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো ইন জেনারেল সেন্সে আমি স্পয়লার ছাড়াই আমি আলোচনা করব এবং ক্রিটিক্যাল সেন্সে একটু হয়তো স্পয়লার থাকবে এবং আমি অবশ্যই আপনাদের ওয়ার্নিং দিয়ে দিব। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি। জেনারেল সেন্সে প্রথম প্রশংসাসূচক যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে একটা কনটেক্সট। এই বইটির কনটেক্সট অর্থাৎ ব্যাকড্রপ সেটা হচ্ছে সেট এগেইনস্ট 1971's ওয়ার, 1971 সালের যুদ্ধের সময়। তো দেখা যাচ্ছে যে আমরা যখন এই নভেলের ক্যারেক্টারগুলো পড়ছি তখন মোতাহার হোসেন চৌধুরী স্যার অথবা আব্দুল রাজ্জাক স্যার এই ধরনের ফিগারকেও আমরা এনকাউন্টার করতে পারছি। তো যার কারণে কি হয়, আমরা হচ্ছে গিয়ে এই নভেলের সাথে আরও কানেক্ট করতে পারি। খুব ইন্টারেস্টিংলি আমি যদি এই প্লটের ব্যাপারে বলি, আমরা একদম নর্মালি চিন্তা করি যে দুজন প্রতিযোগী, একজন হচ্ছে দাবাতে সরাসরি ওরকম বড় বড় কম্পিটিশনে অংশগ্রহণ করে না, আর একজন হচ্ছে করেন এবং তার হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়ন। সো দুজনে করেন এবং একজন মোটামুটি অজানা একজন দাবারু তাকে ন্যাশনাল চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। সো এখানে প্লটটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায় এবং আমরা এখানেই একটা সর্ট অফ দ্বৈরথ দেখতে পাই এবং তাদের মাঝে একটা বন্ধুত্ব আমরা কিন্তু দেখতে পাই। এই যে একটি নভেল, এটার প্লটের মেইন যে অংশ সেটিই হচ্ছে যে এই দুজন দাবারুর সম্পর্কটা অথবা সেটা কীভাবে ন্যাশনাল হিস্ট্রির সাথে একসাথে চলে। তো আমি বলবো যে ইন জেনারেল সেন্সে এই যে রিয়েল কনটেক্সটে যখন এই পুরো নভেলটাকে সেট করা হয় তখন আমাদের এই পুরো নভেলটা আরও বিলিভেবল মনে হয়, সো আমরা আরও এনজয় করা শুরু করে দিই। এছাড়াও বইয়ের লেন্থ খুবই কম, মাত্র ৮৮ পৃষ্ঠার। যেহেতু আমাদের আমি বলবো যে বর্তমান প্রজন্মের অ্যাটেনশন স্প্যান খুবই কম, সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে এত বড় বড় উপন্যাস অথবা বিভিন্ন জটিল ভাষায় উপন্যাস খুব একটা এনজয় করতে পারেন না অথবা সেই ধৈর্য ধরে পড়তে পারেন না। সেক্ষেত্রে যারা একদম সাধারণ পাঠক রয়েছেন এই বইটি খুবই অল্প সময়ে ১ কি ২ দিনেও আপনারা খুবই ইজিলি পড়ে এনজয় করতে পারবেন, শেষ করতে পারবেন এবং আমি যখন আপনাদেরকে এক্সপ্লেন করবো সামনের কিছু বিষয়গুলো তখন আপনারা আরও ভালো করে বিষয়গুলো বুঝতে পারবেন। সো দেরি না করে আমরা হচ্ছে ক্রিটিক্যাল পার্টকে চলে যাচ্ছি। ক্রিটিক্যাল ডিসকাশনের এই পর্যায়ে আমি আপনাদের কোনো স্পয়লার দিব না, বরং এখানে আমি সাইকোঅ্যানালিটিক অর্থাৎ মনস্তাত্ত্বিক এবং পোস্ট কলোনিস্ট অর্থাৎ উত্তর উপনিবেশী অ্যাপ্রোচ দুটাকে ইন্টারসেক্ট করে বোঝানোর চেষ্টা করব যে এই বইটির কতটা ইন্টারেস্টিং এবং কেন আমার এটা খুব ভালো লেগেছে। তো আপনারা যারা ইতিমধ্যে পড়েছেন তারাও এই জিনিসটাকে রিড করতে পারেন, রিথিঙ্ক করতে পারেন, আর যারা এখনও পড়েননি তারাও এই জিনিসটি পড়ার সময় ভাবতে পারেন। প্রথমত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে ফিরোজ বেগ অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় চরিত্র তার মা সালমা বেগের প্রতি। সালমা বেগের যে হুইল চেয়ারটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে আমার মতে যে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। দেখা যাচ্ছে আমরা যখন টেক্সট বুক পড়ি অথবা বিভিন্ন ইতিহাসের বই পড়ি তখন কিন্তু আমরা দেখি যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকে যে কত অংশে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বৈষম্য কতটুকু হয়েছিল এবং সেই বৈষম্যের কারণে কিন্তু আমরা আলটিমেটলি স্বাধীনতা চেয়েছি এবং সেটা অর্জন করেছি, রাইট? কিন্তু একটা নভেলে অথবা নভেলাতেই আমি যদি বলি যে এই সব বিষয় নিয়ে কথা বললে পাঠকেরা সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তো একজন অবভিয়াসলি সুচতুর লেখক সহজেই এই জিনিসটা ডিসক্রাইব করতে পারেন যদি একটা খুবই ইন্টেলিজেন্ট মেটাফর অথবা সিম্বল ইউজ করতে পারেন। তো এখানে যে হুইল চেয়ারটা অ্যাকচুয়ালি ওই সিম্বল হিসেবে কাজ করেন। এছাড়াও আরেকটা বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে একটা পোস্ট কলোনিয়াল ন্যাশনালিস্টিক আইডেন্টিটি ক্রাইসিস। দেখুন, এটা খুবই জটিল লাগতে পারে, আমি খুবই ইজিলি আপনাদের বুঝিয়ে বলছি। প্রথমত আপনারা খেয়াল করবেন যে ফিরোজ বেগের বাবা মৃত কর্নেল মঈনুদ্দিন তিনি পাকিস্তানের জন্ম এবং পাকিস্তানি হিসেবে নিজেকে আইডেন্টিফাই করত এবং সালমা বেগ সে কিন্তু পূর্ব পাকিস্তানের জন্মবংশে সেখানেই নিজেকে আইডেন্টিফাই করে। তাহলে ফিরোজ বেগের আইডেন্টিটি কীরকম হবে? এই যে ফিরোজ বেগের আইডেন্টিটি ফ্লাকচুয়েট করে তার মা এবং বাবা অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝে, তো এই জিনিসটা কিন্তু আমরা থ্রু আউট দ্য নভেল এই দাবা খেলার মাঝেই এই জিনিসটা ডিটেক্ট করতে পারি যদি আমরা একটু বুঝতে চাই। তো এখানে আমরা আরেকটা জিনিস ইনকর্পোরেট করবো, সেটা হচ্ছে সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ অর্থাৎ মনস্তত্ত্ব। দেখুন, ফিরোজ বেগের মায়ের প্রতি আলাদা একটা আকর্ষণ যে রয়েছে সেটা মোটামুটি আপনারা সকলেই বুঝতে পারেন এবং এটি আমার ইন্টারপ্রিটেশন যে কেবল এটি না, আমি মনে করি যে এখানে দেখা যাচ্ছে লেখক একটা অংশে ডিএইচ লরেন্সের
সানস অ্যান্ড লাভার্স বইটি ইনপুট করেছেন। রওশনারা ফিরোজ বেগের লাভ ইন্টারেস্ট এই বইটি পড়ছিল। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সাটেল একটা ইঙ্গিত যে সালমা বেগ এবং ফিরোজ বেগের মাঝে ওই ইডিপাস কমপ্লেক্সটা কাজ করছে, বিকজ সানস অ্যান্ড লাভার্স ইডিপাস কমপ্লেক্সের থিমের মাঝেই পড়ে। সো ওভারঅল আমি মনে করি যে এই অ্যাট্রাকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি লেখক ইঙ্গিত করতে চাইছেন যে ফিরোজ বেগের মা এবং বাবার প্রতি একটা ফ্লাকচুয়েট কী বলবো আকর্ষণ, এই জিনিসটা দেখা যাচ্ছে। তার বাবা মৃত এবং তার বাবাকে হচ্ছে সে হ্যালুজিনেট করে, সে একটা মৃত মানুষ। এই জিনিসটা আমি মনে করতে যাচ্ছি যে একটা ডাইং আইডেন্টিটি এবং একটা লিভিং আইডেন্টিটি, এর মাঝে হচ্ছে সে ডিসাইড করতে চাচ্ছে যে সে কোন আইডেন্টিটি আলটিমেটলি আগ্রহ ধরবে। আপনারা যখন নভেলটা পড়বেন তখন আপনারা সেই জিনিসটি আন্দাজ করতে পারবেন। ক্রিটিক্যাল ডিসকাশনের এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু স্পয়লার দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করব। সো যারা বইটি পড়েননি তারা আমি বলবো যে এই অংশে স্কিপ করে পরবর্তীতে এসে দেখতে পারেন। দেখুন, এখানে মিশেল ফুকোর পাওয়ার ডাইনামিক্স নিয়ে, অর্থাৎ নলেজ এবং পাওয়ার ডাইনামিক্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা যারা নভেলটি পড়েছেন তারা খুবই ভালো করে জানেন যে আফসান চৌধুরী, যিনি কিনা হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর, তিনি কিন্তু ন্যাশনাল কোনো ইভেন্টে তিনি যুক্ত হন না। তিনি হচ্ছে দাবা অনেক ভালো পারেন, কিন্তু তিনি প্রতিযোগিতামূলক খেলায় তিনি কখনো অংশ নেন না। তো হঠাৎ করে একদিন আমরা দেখতে পাই যে ফিরোজ বেগ এসে তাকে চ্যালেঞ্জ করে। তো নর্মাল খেলে পরে হচ্ছে চ্যালেঞ্জ করে এই বিষয়টি, এবং আফসান চৌধুরী কিন্তু আলটিমেটলি সে কোনোভাবেই কিন্তু যেতে চায় না। সবসময় সে হচ্ছে এই ধরনের কম্পিটিশন থেকে দূরে থাকতে চায়। এটা কেন, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে আর কি। এই যে আমাদের আফসান চৌধুরী, সে কিন্তু একটা ইনস্টিটিউশনাল যে ভ্যালিডিটি, সেই জিনিসটাকে তিনি একদমই রিজেক্ট করে দিচ্ছেন। উনি দাবাটা খেলেন একদম প্লেজারের জন্য আর কি, উনি এনজয় করে দেখে। একটা ইনস্টিটিউশন, ধরুন ফিরোজ বেগকে যে ইনস্টিটিউশন অ্যাকনোলেজ করতে চায়, এই অ্যাকনোলেজ করার মাধ্যমে অ্যাকচুয়ালি বিষয়টা হয়ে দাঁড়ায় কি, যে পাকিস্তানের যে অথরিটি, তৎকালীন পাকিস্তানের অথরিটি, সেটার প্রতি সে সাবস্ক্রাইব করছে। সে মনে করছে যে পাকিস্তানি অথরিটি যদি তাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দেয় তাহলেই সে ন্যাশনাল চ্যাম্পিয়ন। এই যে ভ্যালিডিটির যে একটা আইডিয়া, সেটা কিন্তু আমরা হচ্ছে এখানে দেখতে পাই। এই যে পাওয়ার নলেজের ডিসকোর্স অথবা ইনস্টিটিউশনের থ্রু অ্যাপ্রুভাল, এই জিনিসটা ফিরোজ বেগের মাঝে আছে কিন্তু আফসান চৌধুরীর মাঝে নাই। সো এই যে আফসান চৌধুরীর যে একটা রেবেলিয়াস অর্থাৎ বিদ্রোহী মনোভাব, সেটা কিন্তু আমরা সাটেলি আগে থেকেই আন্দাজ করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাই। এবং আফসান চৌধুরী বারবার বলে যে খেলাকে বোর্ডের বাইরে নিয়ে যেও না, কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে ফিরোজ বেগ সেই খেলাটাকে বাইরে নিয়ে যায়। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি নোট করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আফসান চৌধুরী বারবার বলে যে দাবা সে কেবল একটা গেম না, ইটস এ কনভারসেশন বিটুইন মেমোরিজ বিটুইন হিস্ট্রি। এই মেমোরি বলতে এখানে হিস্ট্রি বোঝানো হয়েছে। সো বেসিক্যালি এখানে আফসান চৌধুরী হয়তো নিজে সরাসরি অ্যাকসেপ্ট কখনো করেননি আগে, কিন্তু ওনার মাঝে সবসময় এই ধরনের একটা বিষয় কাজ করতো যে উনি নিজেকে এই ধরনের ইনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল থেকে দূরে রাখবেন, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি মনে করেন যে নিজের এজেন্সিটাকে ধরে রাখতে হলে নিজের হিস্ট্রিটাকে খুব ভালো করে অ্যাকনোলেজ করতে হবে। সো ওভারঅল আমরা যদি এই সকল বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি, তখন আমাদের কাছে এই নভেলটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। এখানে যে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ, দেন পোস্ট কলোনিয়ালিস্ট অ্যাপ্রোচ, এবং অ্যাট দ্য সেম টাইম মিশেল ফুকোর যে পাওয়ার নলেজের ডাইনামিক্স, এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করে নভেলের যে হিডেন জেমসগুলো, সেগুলো আরও আমরা ডিসকভার করতে পারি। সো আপনারও যদি মনে হয় যে না এরকম কিছু আপনি আইডেন্টিফাই করতে পারছেন, তাহলে আমাদেরকে জানাবেন। আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, কিছু সরাসরি লেখক হয়তো বোঝাতে চেয়েছেন এবং আমি সেটাকে ওইভাবে গ্রাস্প করেছি। এটা যে অ্যাবসলিউট বিষয়টি এরকম না, তবে আমি মনে করি এখানে যে 88 পৃষ্ঠার নভেলা যখন সফল হয় তখন এমনি এমনি হয় না, এই সাটল জিনিসগুলো আমাদের মাথায় ট্রিগার করে এবং আমরা সেগুলোকে এনজয় করা শুরু করে দিই। তো আশা করি আপনারা পড়বেন এবং জানাবেন যে এই বইটি আসলে আপনাদের কেমন লেগেছে এবং আমার ডিসকাশন কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম।